কাছাকাছি আর কি, একটু পার্থক্য আছে। যেমন হলো কম্পোজিশন বলতে শুধুমাত্র কেমিক্যাল কম্পোজিশনটাকে বোঝায়, আর নিউট্রিটিভ ভ্যালু যখন আমরা বলবো তখন এই কেমিক্যাল কম্পোজিশন গুলোর কি কি ইফেক্ট থাকে আর কি। তো মোটামুটি কাছাকাছি টার্ম হওয়ার কারণে দুইটাকে আমরা একসঙ্গে করে ফেলছি, একসঙ্গে ডিসকাশন হবে। তো মোটামুটি একই ধরনের উত্তর হবে। যদি আসে যে শর্টলি ডিসক্রাইব ডিসক্রাইব দ্য কম্পোজিশন অফ নিউট্রিটিভ ভ্যালু, তখন এটা হবে। অথবা যদি আসে শুধু নিউট্রিটিভ ভ্যালু অফ মিট, তাহলেও এটা লিখতে হবে। অথবা ডিটেলস কম্পোজিশন আসে, সেটাও তখন আমরা এভাবে এটা ডিসকাশন করবো আর কি। তো আমরা প্রথমে একটু জেনে নেই যে অ্যানিম্যাল বডির একটা জেনারেল একটা কম্পোজিশন। তোমরা হয়তো এর আগে অন্যান্য ক্লাসগুলোতে বা অন্যান্য লেভেলে, বিশেষ করে অ্যানিম্যাল নিউট্রিশন যখন পড়ছো, তখন হয়তো তোমরা এখন একটা কম্পারেটিভ স্টাডি পড়ছো। প্লান্ট বডি আর অ্যানিম্যাল বডির মধ্যে একটা জেনারেল একটা পার্থক্য আছে, যেটা হলো যে প্লান্ট বডিতে কার্বোহাইড্রেটের পরিমাণ একটু বেশি থাকে, আর অ্যানিমেলে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে আর কি। ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতেছি যে এভারেজ একটা কম্পোজিশন। এভারেজ কম্পোজিশন বলতে এটা ফিক্সড কম্পোজিশন না, এটা চেঞ্জেবল। অনেকগুলো ফ্যাক্টরের উপর এই কম্পোজিশন গুলো চেঞ্জ হতে পারে আর কি। ঠিক আছে। যার কারণে আমরা যে কোনো কম্পোজিশন, আমরা যখনই যে কোনো কম্পোজিশন পড়বো লিভিং বিং এর, তখনই আমাদের অবশ্যই একটা রেঞ্জ উল্লেখ করতে হবে আর কি। ঠিক আছে। তো রেঞ্জ যদি আমরা কখনো উল্লেখ না করি, তাহলে আমরা এভারেজ বলতে পারি যে হ্যাঁ এটা এভারেজ ভ্যালু। তো আমরা এখানে এভারেজটাই উল্লেখ করার চেষ্টা করছি আর কি। এভারেজ কম্পোজিশন অফ মিট, কার্বোহাইড্রেট 1% অর নেগলিজিবল। নেগলিজিবল কথাটা হলো যে কাউন্টেবলও না, অনেক সময় দেখা যাচ্ছে 1%-এরও নিচে চলে আসে, যেটা কাউন্টেবল, এত বেশি কাউন্টেবল করা হয় না। খুবই অল্প পরিমাণ, নগণ্য পরিমাণ কার্বোহাইড্রেটের পরিমাণ, ম্যাক্সিমাম 1%। ঠিক আছে। এরপরে আসি যে প্রোটিন। প্রোটিনের পরিমাণটা একটু ভেরি করে। এখানে অ্যাভারেজ বলা হয়েছে 15 থেকে 20%। তবে কখনো কখনো প্রোটিন দেখা যাচ্ছে যে 5%, 7% এরকমও থাকে অনেক মিটে আর কি। ঠিক আছে। আবার কোনো কোনো মিটে দেখা যাচ্ছে যদি বডিতে, অ্যানিমাল বডিতে ফ্যাট যখন কম থাকে, তখন প্রোটিনের পরিমাণটা একটু বাড়ে। তখন সে প্রোটিনের পরিমাণটা একটু আর একটু বেশি হতে পারে, 22%, 23% পর্যন্ত কখনো মিটে প্রোটিন পাওয়া যায় যদি ফ্যাট কমে যায়। আচ্ছা, এরপরে আমরা বলছি ফ্যাট। ফ্যাট ফ্যাট দেখা যাচ্ছে 0.9% থেকে শুরু করে 48% পর্যন্ত আছে। 0.9 বা 1% ফ্যাট সাধারণত আমরা দেখা যায় যে চিকেন, নেটিভ চিকেন যেগুলো আর কি, সেগুলোতে দেখা যাচ্ছে 1%-এর কাছাকাছি ফ্যাট থাকে। আবার হচ্ছে হরিণের ক্ষেত্রে, হরিণের মিট আমরা এর আগে পড়ছিলাম যে হরিণের মিটকে বলা হয় হচ্ছে ভেনিশন। ভেনিশনে ওই রকম 1%, 2%-এর মতো ফ্যাট থাকে। আবার দেখা যায় যে আমরা যদি পর্কের কথা চিন্তা করি, পর্কে আবার 48% পর্যন্ত ফ্যাট থাকতে পারে। তো এই কারণে একটা এভারেজ একটা ভ্যালু হলো যে ফ্যাট 5 to 40%। এই 5%-এর নিচেও পাওয়া যাবে, আবার 40%-এর উপরেও কোনো কোনো অ্যানিমেলে ফ্যাট পাওয়া যায়। ঠিক আছে। এটা একটা অ্যাভারেজ ভ্যালু। আর ভিটামিনটা বলা হয়েছে ট্রেস, মানে একেবারে খুবই কম সংখ্যক, এটা কাউন্টেবল না আর কি, আনকাউন্টেবল। খুব অল্প পরিমাণে ভিটামিন থাকে অন্যান্য কম্পোজিশনের তুলনায়। মিনারেল অথবা অ্যাশ যেটা আমরা বলছি, সেটা হচ্ছে 0.2%। মিনারেল, আমরা জানি যে মিনারেল তো সাধারণত দুই ধরনের হয়, একটা হলো অর্গানিক মিনারেল, ইনঅর্গানিক মিনারেল। তো মিনারেলের তো অনেক ফাংশন, পরিমাণ খুব অল্প। ভিটামিন এবং মিনারেল দুইটা জিনিসে যদি আমরা একটু বলি যে বডিতে আমাদের খুব অল্প পরিমাণ থাকে এবং খুব অল্প পরিমাণ লাগে। অল্প পরিমাণ লাগে এই জন্যই অল্প পরিমাণ থাকে আর কি। ঠিক আছে। অল্প পরিমাণ থাকে কিন্তু তাদের কাজগুলো অনেক বড় কাজ। রোগ প্রতিরোধ করে ভিটামিন। আর মিনারেল তো আমরা জানি দেহের গঠন, হাড়ের স্ট্রাকচার, ফ্লুইড ব্যালেন্স, এগুলো বিভিন্ন ধরনের কাজ করে। পরিমাণ অল্প কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় আর কি। অল্প হলেও এটা অনেক গুরুত্বপূর্ণ দুইটা উপাদান আর কি। আর সবচেয়ে বড় উপাদান হচ্ছে বডির মধ্যে হচ্ছে ওয়াটার, 65 to 70%। যদি বলা হয় যে অ্যানিমাল বডিতে লার্জেস্ট কনস্টিটিউয়েন্ট কি, তাহলে আমাদের ডেফিনেটলি হবে ওয়াটার। অথবা যদি মিটের মধ্যে যদি আমরা বলি যে মিটের লার্জেস্ট কনস্টিটিউয়েন্ট কি, তাহলে সেটা ডেফিনেটলি হবে ওয়াটার। কত পার্সেন্ট ওয়াটার থাকতে পারে? 65 to 70%। এটা হতে পারে 80% পর্যন্ত হতে পারে। চিকেনের ক্ষেত্রে দেখা যায় 75 to 80% ওয়াটার থাকে। ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের একটা এভারেজ কম্পোজিশন অফ মিট। মোটামুটি যদি আমরা বলি যে এভারেজ কম্পোজিশন অফ অ্যানিমাল বডি যদি বলি, ঠিক সেম হুবহু অ্যানিমাল বডির যে কম্পোজিশন, মিটেরও সেম মোটামুটি কাছাকাছি কম্পোজিশন। কার্বোহাইড্রেট নেগলিজেবল, প্রোটিন 15 to 20%, ফ্যাট 5 to 40%, ভিটামিন ট্রেস, মিনারেল অবলিক অ্যাশ হচ্ছে 0.8 to 2%, ওয়াটার হচ্ছে 65 to
70%। এটা আমাদের একটা এভারেজ কম্পোজিশন। এখন আমাদের এই কম্পোজিশন আমি প্রথমেই বললাম যে কম্পোজিশনটা ফিক্সড না, এই কম্পোজিশন গুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর চেঞ্জ হতে পারে। সেটা এখানে দ্বিতীয় টপিকসে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করছি যে ফ্যাক্টরস এফেক্টিং কম্পোজিশন আর নিউট্রিটিভ ভ্যালু অফ মিট। আমি প্রথমে বললাম যে এটা একটা এভারেজ কম্পোজিশন, এটা চেঞ্জেবল। কি কি কারণে চেঞ্জ হতে পারে, কি কি ফ্যাক্টর এটাকে এফেক্ট করতে পারে, এখানে আমি কিছু ফ্যাক্টর তোমাদের জন্য উঠায় দিছি আর কি। যেমন একটা হচ্ছে বড় ফ্যাক্টর হচ্ছে স্পিসিস। কিছুক্ষণ আগে যেটা বললাম যে পর্কের ক্ষেত্রে বা পিগের মিটের ক্ষেত্রে আমরা ফ্যাট পাই 48%, চিকেনের ক্ষেত্রে 1% বা 1.5%। এইটা হলো স্পিসিস টু স্পিসিস ভেরিয়েশন। আবার যদি বলি যে এজ, বয়স যত বাড়বে ফ্যাটের পরিমাণ বডিতে তত বাড়তে থাকে, বয়স যত কম থাকবে ফ্যাটের পরিমাণ তত কম থাকবে। আবার যদি পানির ক্ষেত্রে আমরা বলি যে ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য অ্যানিমাল বডি, এটার সঙ্গে বয়সের একটা ডিরেক্ট রিলেশন আছে। বয়স যত কম পানির পরিমাণ তত বেশি থাকে, বয়স যত বাড়তে থাকে পানির পরিমাণ তত কমতে থাকে আর কি শরীরে। এই কারণে তোমরা দেখবো যে অনেক সময় আমাদের ছোট বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে পড়ে যাচ্ছে, কিন্তু তারপর তাদের আঘাত কম লাগে আর কি, কারণ তাদের শরীরে অনেক পানির পরিমাণটা অনেক বেশি থাকে বিধায় তাদের আঘাতটা কম প্রাপ্ত হয়। ঠিক আছে, তো কম বয়সে পানির পরিমাণ বেশি, আবার যদি বয়স বেশি হয় তখন পানির পরিমাণ বেড়ে যায়। ঠিক ফ্যাটের ক্ষেত্রে এরকম, কম বয়সে ফ্যাট, অল্প বয়সে ফ্যাট কম থাকে, যত বয়স বাড়তে থাকে ফ্যাটের পরিমাণ তত বাড়তে থাকে। যদি আবার বলি যে আমরা এজের সঙ্গে মাসেল ফাইবারের কথা যদি বলি, মাস্কুলার যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো কম বয়সে খুব সফট থাকে, টেন্ডার থাকে। যত বয়স বাড়তে থাকে সেগুলো তত ফাইব্রোসিস, তত তাদের ডায়ামিটার বাড়ে, তাদের স্ট্রেংথ বাড়ে, তাদের কম্পোজিশন গুলো একটু ম্যাচিউর হয়। তখন মাসেল, তাহলে মাসেল গুলো কি হবে, মাস্কুলার টিস্যু ইয়াং এজে হবে সফট, আর যত বয়স বাড়তে থাকবে তত হবে টাফ। এক্সারসাইজ হবে, চলাফেরা হবে, বিভিন্ন কাজ কাম করা হয়, অ্যানিমেলের ক্ষেত্রে হোক হিউম্যানের ক্ষেত্রে হোক, বয়স যত বাড়তে থাকবে মাসেল ফাইবার তত টাফ হতে থাকবে আর কি। ঠিক আছে, ঠিক এরকম আর একটা পয়েন্ট হচ্ছে জেন্ডার। জেন্ডারের উপরও অনেক সময় মিটের কোয়ালিটি বা মিটের কম্পোজিশনটা নির্ভর করবে আর কি। ঠিক আছে, যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে বা যে কোনো দেশের প্রেক্ষাপটেই আর কি, যদি আমরা বলি কাউ এর কথা যদি বলি, কাউ থেকে যদি মিট আমরা নেই, আর একটা যদি বুল থেকে মিট আমরা কালেকশন করি, তো সাধারণত যেটা করা হয়, কাউ থেকে কখন আমরা কাউটাকে কখন স্লটার পারপাসে ব্যবহার করি, একটা হলো যখন বয়স শেষের দিকে চলে আসে, যে এটার আর প্রোডাক্টিভিটি নাই, তখন সাধারণত কাউ স্লটার করা হয়। তার মানে কাউ থেকে যখন মিট আসবে তখন ধরেই নিতে হবে 99% ক্ষেত্রে যে এটা কম বয়সে স্লটার করা হয়নি। যতদিন পর্যন্ত বাচ্চা দেওয়ার ক্ষমতা ছিল, যতদিন পর্যন্ত দুধ দেওয়ার ক্ষমতা ছিল, ততদিন পর্যন্ত অবশ্যই আমরা কাউ স্লটার করি না। তার মানে কখনো যদি কাউয়ের মাংস পাই তাহলে ধরে নিতে হবে 95 to 99% যে এটা টাফ মিটেই হবে। আর বুলের ক্ষেত্রে যেটা হয়, আমরা সাধারণত বুল দীর্ঘমেয়াদী রাখি না, বুলটা সাধারণত পালন করা হয় মাংসের জন্য, যার কারণে বুল থেকে যখন মিট আসবে তখন সেটা একটু বেশি সফট হবে, বেশি ভালো হবে আর কি। এই জন্য বলছে জেন্ডারের উপর ভিত্তি করে, জেন্ডারের উপর ভিত্তি করে জুয়েল জুয়েল মিউট করো, শাহাজুল ইসলাম মিউট করো, শাহাজুল ইসলাম মিউট করো। আচ্ছা, সেটা বলছিলাম যে জেন্ডার টু জেন্ডার হচ্ছে মিটের কম্পোজিশন, মিটের স্ট্রাকচার, মিটের গঠন সবকিছু ভেরি করবে আর কি। এরপরে আরেকটা পয়েন্ট বলা হয়েছে সবচেয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জেনেটিক অফ দ্য অ্যানিমাল। জেনেটিক্যালি আমাদের, আমরা জানি যে আমাদের হোক অ্যানিমাল বডিতে হোক প্লান্ট বডিতে হোক, লিভিং বিং মানেই জেনেটিক্সের মাধ্যমে কিছু ক্যারেক্টারিস্টিক্স, জেনেটিক্সের মাধ্যমে কিছু ক্যারেক্টারিস্টিক্স ডিটারমিন করা হয় আর কি। যেমন হচ্ছে যদি একটা মিট টাইপ অ্যানিমাল হয় আর একটা যদি ড্রাফট টাইপ অ্যানিমাল হয়, তো ড্রাফট টাইপ অ্যানিমালের ক্ষেত্রে সাধারণত দেখা যাবে তার ইনবর্ন, তার মাসেল গুলো হবে একটু টাফ, শক্ত। আর যদি মিট টাইপ অ্যানিমাল হয় তাহলে তার ন্যাচারালি তার জেনেটিক ক্যাপাবিলিটি, মিটের মধ্যে এমন ভাবে জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে যে তার মাসেল গুলো হবে সফট, সে দ্রুত বর্ধনশীল হবে। এরকম এই জন্য বলা হয়েছে যে মিটের যে কম্পোজিশন, এটার জেনেটিকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা পয়েন্ট হচ্ছে হাউ দ্য অ্যানিমাল ইজ রেয়ার্ড। হাউ দ্য অ্যানিমাল ইজ রেয়ার্ড, এটা এটা কথাটার অর্থ হলো যে অ্যানিমালটা কিভাবে লালন পালন করা হচ্ছে। যদি একটা অ্যানিমেল, তোমরা তোমরা জানো যে অ্যানিমেল আমরা অনেকভাবে লালন পালন করতে পারি, ওগুলো তোমরা হয়তো অ্যানিমেল সায়েন্সে পড়ে আসছো। যেমন হচ্ছে যে
কিছু টেকনিক অ্যানিমাল রেয়ারিং এর, যেমন একটা হলো ইন্টেন্সিভ পদ্ধতি। তোমরা জানো তিনটা সিস্টেম আর কি। একটা হলো ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ মানে আবদ্ধ কন্ডিশনে, আবদ্ধ মানে স্টল ফিডিং আমরা যেটা আরেকটা বলতে পারি, যে ইন্টেন্সিভ কন্ডিশনটাকে বলা যেতে পারে স্টল ফিডিং। স্টল ফিডিং মানে কথাটা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় সে থাকবে, ওখানেই খাওয়া, ওখানেই গোসল, ওখানেই ঘুম, সবকিছু একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ, এটা হলো ইন্টেন্সিভ। তাহলে ওই অ্যানিমেলটার মুভমেন্ট করার খুব সম্ভাবনা খুব কম, তার মানে তার ফিজিক্যাল এক্সারসাইজ খুব কম হবে আর কি। আরেকটা অ্যানিমেল যদি আমরা বলি সেমি ইন্টেন্সিভ, কিছু সময় আবদ্ধ থাকে, কিছু সময় বাইরে চলাফেরা করে, এটাকে বলে সেমি ইন্টেন্সিভ। আর একটা অ্যানিমাল রেয়ারিং এর সিস্টেম আছে হলো এক্সটেন্সিভ, সবসময় মুক্ত অবস্থায় থাকে, শুধুমাত্র তার ইচ্ছা মতো সে ঘুমায়, তার ইচ্ছা মতো খায়, তার ইচ্ছা মতো সে ঘুরে বেড়াইতে পারে, ছেড়ে দেওয়া থাকে। তো আমরা যদি এই তিনটা সিস্টেমের মধ্যে আরো একটু যদি সহজ করে আমি উদাহরণ দিই, যে ব্রয়লার আমরা যেভাবে লালন পালন করি এটা হলো ইন্টেন্সিভ সিস্টেম, আর আমাদের দেশি মুরগিগুলা, আমাদের নেটিভ চিকেন আমরা যেভাবে লালন পালন করি সেটাকে আমরা বলতে পারি এক্সটেন্সিভ সিস্টেম। ঠিক আছে। এই এক্সটেন্সিভ সিস্টেমের যে বার্ড গুলো থাকবে, এগুলোর মাসল তো ডেফিনেটলি কি হবে, তাদের মাসল গুলো একটু টাফ হবে, তাদের যেহেতু এক্সারসাইজ বেশি হয়, তাদের হলো যে তোমার বডিতে পানির পরিমাণ একটু কম থাকবে। আর যারা ইন্টেন্সিভ পদ্ধতি ব্রয়লারের ক্ষেত্রে যেটা হবে, এরা যেহেতু চলাফেরা কম, মুভমেন্ট কম, এদের এক্সারসাইজ কম, তাহলে এদের মাসল গুলো একটু সফট হবে। এদের মিটের মধ্যে যেহেতু এক্সারসাইজ কম হচ্ছে, বডিতে পানির পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি থাকবে। ঠিক এইটা বলছি 5 নম্বর পয়েন্ট, যেটা আমি বলছিলাম যে হাউ দ্য অ্যানিমেল ইজ রেয়ার্ড, অ্যানিমেলটা কিভাবে লালন পালন করছে তার উপর তার মিটের কম্পোজিশন, মিটের কোয়ালিটি নির্ভর করবে। আচ্ছা, তারপরে আরেকটা পয়েন্ট হলো পারপাস অফ অ্যানিমাল কিপিং। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে একটা অ্যানিমেল হাল চাষ করার জন্য আমরা ব্যবহার করি, আর একটা অ্যানিমেল দুধ উৎপাদনের জন্য ব্যবহার করি, আর একটা অ্যানিমেল দেখা যাচ্ছে শুধু ফ্যাটেনিং এর জন্য লালন পালন করতেছি। তাহলে অবশ্যই তিন ধরনের কোয়ালিটি মিট হবে। যেটা আমরা হাল চাষের জন্য ব্যবহার করি সেটার মিট এক ধরনের হবে, সেটার বডি কম্পোজিশন এক ধরনের হবে। যেটা আমরা গাভী দুধ পালনের জন্য সেটার কম্পোজিশন একরকম হবে। আর যেটাকে আমরা শুধু খাওয়াচ্ছি, শুধু মোটা তাজা করতেছি মাংসের জন্য, তাহলে সেটা মিটের কোয়ালিটি অবশ্যই ডেফিনেটলি আলাদা ধরনের হবে আর কি। সেটাই বলছে যে আমরা একটা অ্যানিমালকে কি পারপাসে রেয়ার করতেছি, কিভাবে রেয়ার করতেছি, কি পারপাসে রেয়ার করতেছি, সেটার উপরও মিটের কম্পোজিশনটা ভ্যারি করে। আর 7 নম্বর পয়েন্টে আমরা বলছি যে নিউট্রিশনাল স্ট্যাটাস ডিউরিং প্রোডাকশন। এটা যে ম্যানেজমেন্ট, আমরা যদি একটা অ্যানিমাল রেয়ার করতেছি, স্টল ফিডিং এ করতেছি, কোনোটাতে একটা হাই নিউট্রিশনাল প্ল্যান দিলাম, হাই ক্যালোরি হাই প্রোটিন সোর্সের ডায়েট, আর কোনোটাতে শুধু দেখা গেল যে লো ক্যালোরি লো প্রোটিন সোর্সের ডায়েট দিলাম, তাহলে সেখানে কি হবে, অবশ্যই মিটের কম্পোজিশনে এটা এফেক্ট করবে। 7 এবং 8 নম্বর দুইটা পয়েন্ট ওই একই ধরনের আর কি, নিউট্রিশনাল স্ট্যাটাস ডিউরিং প্রোডাকশন আর ডায়েটারি এনার্জি কনসেন্ট্রেশন। এনার্জির সঙ্গে তোমরা এটা জানো অবশ্যই, আমি আশা করি তোমরা জানো যে আমাদের যে কার্বোহাইড্রেট সোর্স, যেটাকে আমরা বলি এনার্জি সোর্সের খাবার, এনার্জি সোর্সের খাবার যদি আমরা অতিরিক্ত পরিমাণে খাই, বেশি পরিমাণে খাই, যদি আমার 3000 কিলো ক্যালোরি যদি পার ডে লাগে, আমি যদি 5000 কিলো ক্যালোরি খাই, তাহলে এই অতিরিক্ত এনার্জিটা আমার বডিতে ফ্যাট হিসেবে ডিপোজিট হয় আর কি। তো এই জন্য বলছে যে একটা অ্যানিমেলের ডায়েটারি এনার্জি কনসেন্ট্রেশনটা কতটুকু বেশি পরিমাণ, যেমন আমরা ফ্যাটেনিং বলছিলাম কি, যে ফিডিং সাফিসিয়েন্ট ফ্যাট। ফ্যাটেনিং কথাটার অর্থই হচ্ছে যে আমি এত পরিমাণ খাবার দিব যেন তার শরীরে চর্বি জমা হয়, ফ্যাট হয়, ফ্যাটি হয়ে যায় আর কি। এই জন্য বলছে যে এনার্জি কনসেন্ট্রেশন যদি কোনো অ্যানিমেলের খাবারে বেশি থাকে, তাহলে তার অবশ্যই মিটের কম্পোজিশনটা অন্যান্য অ্যানিমেল থেকে আলাদা হবে। আচ্ছা, আর একটা হলো যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার। এটা কিছুক্ষণ আগেই আমরা বললাম যে টেম্পারেচারের সঙ্গে অবশ্যই বডি ফ্লুইডের একটা সম্পর্ক আছে। যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচার বাড়বে তখন বডি থেকে ওয়াটার লস হবে। ওয়াটার লস হবে কি জন্য? বডির টেম্পারেচার মেনটেন করার জন্য। এটা একটা নর্মাল ফিজিওলজিতে তোমরা হয়তো পড়ছো, থার্মোরেগুলেশন অফ দ্য বডি, যে শীতকালে দেখবো যে ওয়াটার লসটা কমায় দেয়, মানে আমাদের ঘাম হয় না, কিন্তু এই ওয়াটার সংরক্ষণের মাধ্যমে টেম্পারেচার সংরক্ষণ করার চেষ্টা করে। আর গরমের সময় ওয়াটার ঘামে যাই আমরা, আমাদের শরীর ঘেমে যায়, সোয়েটিং হয় প্রচুর পরিমাণে, এই পানির মাধ্যমে, এই সোয়েটিং এর মাধ্যমে বডিটা লস করার চেষ্টা করে। এটা হলো বডির একটা নর্মাল মেকানিজম। তো যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি খুব হাই হয়, তাহলে সেই অ্যানিমেলের বডিতে তোমার পানির পরিমাণ কম হবে। এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি লো থাকে তাহলে পানির পরিমাণটা স্বাভাবিক থাকবে, যদি স্বাভাবিক টেম্পারেচার হয়। আর একটা হলো হেলথ স্ট্যাটাস, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না, যে হেলদি হইলে তো মিটের কোয়ালিটি একরকম হবে, আর ডিজিজ কন্ডিশন বা ক্যারেক্টিভ কন্ডিশন অথবা ম্যালনিউট্রিশনে যদি ভোগে, তাহলে তার মিট কম্পোজিশন আরেক ধরনের হবে আর কি। ঠিক আছে, এই হলো আমাদের দুইটা পয়েন্ট আর কি। আমরা যেটা বলতেছিলাম যে কেমিক্যাল কম্পোজিশন বা কম্পোজিশন অর নিউট্রিটিভ ভ্যালু অফ মিট,
এবং কোন কোন ফ্যাক্টর নিউট্রিটিভ ভ্যালুটাকে এফেক্ট করছে। দুইটা টপিকস আমরা অলরেডি ডিসকাশন করলাম আর কি আমি। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝতে পারো না এরকম যদি থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার জেন্ডারটা আবার একটু বললে ভালো হতো। জেন্ডারে আমি যেটা বলছিলাম যে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা একটু চিন্তা করি, জেন্ডার মানে একটা গাভী, মানে ফিমেল ক্যাটেল, ক্যাটেল দিয়ে এক্সাম্পলটা দিই আর কি। ফিমেল ক্যাটেল নর্মালি আমরা কি জন্য করি? দুধ উৎপাদনের জন্য করি, তাই তো? তো একটা দেখা যাচ্ছে একবার বাছুর হয়ে গেছে, একবার দুধ দিছে, তারপরে কি আমরা এটা জবাই করবো? আমরা কখনোই করবো না। কেন করবো না? যেটা দিয়ে আমরা আরো দুধ পাবো, আরো বাছুর পাবো। তাহলে এটা দীর্ঘমেয়াদী, এটার বয়স শেষের দিকে যখন যাবে, যখন দেখা যাচ্ছে প্রোডাকশন কম, ভালো মতো বাছুর দিতে পারতেছে না, তখন আমরা সাধারণত জবাই করি। আর বুলের ক্ষেত্রে যেটা হয়, যে যেটা ব্রিডিং পারপাসে ব্যবহার করি সেটুকু একটা বা দুইটা রেখে দিয়ে বাকিগুলো সবগুলো আমরা 2 বছর 2.5 বছরের মধ্যে সেল করে দেওয়ার চেষ্টা করি। কিসের জন্য? মাংসের জন্য। তাহলে এই যে আহ, বয়সের কারণে আমাদের জবাই করার সময়টা একটু ভেরি হচ্ছে। আমরা যে কম বয়সে যখন একটা অ্যানিমাল স্লটার করতেছি, তখন সাধারণত বুলের ক্ষেত্রে আমরা কম বয়সে স্লটার করি, তখন ওটার মিটের কোয়ালিটি একটু এক ধরনের ভালো হয়। আর গাভী যদি আমরা একটা স্লটার করি, তাহলে সেটার মিটের কোয়ালিটি কি হবে? আলাদা হবে আর কি। ঠিক আছে? তবে এক্ষেত্রে একটা কথা হইলো যে এটা যদি কখনো আমরা এরকম হয় যে একটা বকনা বা হিফার আমরা স্লটার করলাম, তাহলে মিটের কম্পোজিশনে খুব একটা ভেরিয়েশন হবে না আর কি। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? ডায়েটারি এনার্জি কনসেন্ট্রেশনটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, ডায়েটারি এনার্জি কনসেন্ট্রেশন আমি যেটা বললাম যে আমরা জানি যে আমরা যতটুকু পরিমাণ এনার্জি দরকার, তার থেকে যদি বেশি এনার্জি খাই, তাহলে সেই এনার্জিটা শরীরে ফ্যাট হিসেবে জমা হয়। তো ফ্যাটেনিং আমরা যেটা বলছিলাম, একটা ডেফিনেশন তোমার যদি মনে থাকে, ফ্যাটেনিং বলছিলাম যে ফিডিং সাফিসিয়েন্টলি টু অ্যাকুমুলেট ফ্যাট। ফ্যাটেনিং প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি খাবে, বেশি বেশি মোটা হবে। তো এই যখন ডায়েটের মধ্যে যদি এনার্জি কনসেন্ট্রেশন বেশি থাকে, তাহলে সেই মিটের কম্পোজিশনটা কি হবে? অন্যান্য মিটের থেকে একটু আলাদা হয়ে যাবে। তার স্ট্রাকচার, তার গঠন সবকিছু আলাদা হয়ে যাবে। ফ্যাটের পরিমাণ বেশি হয়ে যাবে, সে মোটা হবে, তার মিটের মধ্যে জুসিনেসটা বেশি চলে আসবে। এইটা বলা হয়েছে যে ডায়েটারি এনার্জি কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, তাহলে সেই মিটের কোয়ালিটিটাও কি হবে? ভালো হবে আর কি। স্যার এজ বাড়ার সাথে সাথে কি হচ্ছে ফ্যাটের পরিমাণ কমছে না বাড়ছে স্যার? এজ বাড়ার সঙ্গে সঙ্গে তোমার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তো ফ্যাটের পরিমাণ বাড়ে, ঠিক আছে? এরপরে তার ফ্যাটের আসলে বাড়া কমাটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা যদি জেনারেলি যদি আমরা বলি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যাট একটু বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু যদি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ বেশি হয়, কাজ বেশি করে, বডি বিল্ডিং অ্যাক্টিভিটিস এর সঙ্গে যদি যুক্ত হয় কোনো অ্যানিমাল বা কোনো হিউম্যান বডি, তাহলে তো ফ্যাট বাড়ার সুযোগ নাই আসলে। কিন্তু নর্মালি হলো কি, ছোট বয়সে ফ্যাট একটু কম থাকে, ছোট বয়সে পানি বেশি থাকে শরীরে। স্যার বুঝতে পারছো? স্যার আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার জেনেটিক অফ অ্যানিমাল এটা একটু আরেকবার বলেন। জেনেটিক আমরা বলি যে এই তো খায় আধা কেজি চালের ভাত, কিন্তু শরীর কিন্তু নাই, পেট নাই। আমি তো খালি পানি খেয়ে থাকি, তারপরে দেখা যাচ্ছে আমার পেট বড় হয়ে যাচ্ছে বা আমার শরীর মোটা হয়ে যাচ্ছে। এরকম বলি কি আমরা? এই যে প্রশ্ন করছো সে কি শুনতে পারছো? স্যার কি বুঝতে পারছো নাকি আরো 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 বুঝাইতে হবে? না স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা পরের টপিকসে চলে যাচ্ছি। জি স্যার, মনে হয় আর কারো কোশ্চেন নেই। হ্যাঁ, আমি যে প্রথমে বললাম যে ডিটেলস কম্পোজিশনটাতে আসলে এখানে তেমন বোঝানোর কোনো কিছু নাই। যেটা আমরা বললাম যে ওয়াটার 60 to 75%, 75% হতে পারে, 60% হতে পারে, এরকম এভারেজ কম্পোজিশন একটা আছে এটা। আর প্রোটিনের ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে আর তেমন বলার কিছু নাই। প্রোটিনের ক্ষেত্রে আমরা তো অলরেডি বলে ফেলছি যে 15 থেকে 20% প্রোটিন। তবে তোমাদের লিন মিট একটা শব্দ আমি পড়াইছিলাম কিনা, লিন লিন মিট কি পড়াইছিলাম? তোমাদের মনে পড়ে? না স্যার, লিমিট করানো হয়। আচ্ছা, লিন কথাটার অর্থ হচ্ছে আমরা স্লিম বলি, যে স্লিম, ঠিক আছে?
ঠিক ওই রকম মিটের ক্ষেত্রে স্লিম ব্যবহার না করে আমরা লিন ব্যবহার করি আর কি। স্লিম বলতে আমরা কি বুঝি, যে একটা মানুষ যার শরীরে কোনো ফ্যাট নাই আর কি, স্লিম বডি। ঠিক এরকম লিন মিট হচ্ছে মিট উইদাউট অর উইথ মিনিমাম ফ্যাট, একটা মিট যেখানে ফ্যাটের পরিমাণ একেবারেই মিনিমাম থাকবে, খুব অল্প পরিমাণ ফ্যাট থাকবে, সেই ফ্যাট মিটটাকে বলা হয় লিন মিট। তো এখানে তোমরা দেখো যে প্রথম টপিকসটাতে, প্রথম সেন্টেন্সটাতে আমি তো ওইটাই বলছি যেটা জেনারেল কম্পোজিশনে রাখছিলাম, যে মিট কন্টেইনস 15 to 20% প্রোটিন অফ আউটস্ট্যান্ডিং নিউট্রিটিভ ভ্যালু। আর দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে মিট প্রোটিন ইজ নোন অ্যাজ কমপ্লিট প্রোটিন। এখানে কমপ্লিট প্রোটিন কথাটা তোমাদের একটু বুঝতে হবে। আর তৃতীয় লাইনটাতে আমি বলছি দ্য লিন মিট। লিন মিট, লিন মানে হচ্ছে মিট উইদাউট ফ্যাট অর উইথ মিনিমাম ফ্যাট, সবচেয়ে কম ফ্যাট যুক্ত মিটটাকে বলা হয় লিন মিট। তো আমি প্রথমে বললাম যে ফ্যাট যখন কমবে প্রোটিনের পরিমাণ তখন বাড়বে, আবার পানির পরিমাণ যখন কমবে, এগুলা কিছু রিলেশনশিপ আর কি মিটের। পানির পরিমাণ কমলে ফ্যাটের পরিমাণ বাড়বে, ফ্যাটের পরিমাণ বাড়লে পানির পরিমাণ কমবে আর কি। ফ্যাট এবং পানির রিলেশনটা হচ্ছে ইনভার্স রিলেশন, ফ্যাট এবং পানির রিলেশনটা হচ্ছে ইনভার্স। তো আমরা ওইদিকে যাই না, আমরা বললাম যে মিটটাতে ফ্যাট কম, প্রোটিনের সাথে রিলেশনটা কি যেন বললেন? প্রোটিনের সঙ্গে এরকম রিলেশন বলা যাবে না, কারণ প্রোটিনের সঙ্গে ফ্যাট যতই কম হোক প্রোটিন 20 থেকে 22% বা 23%-এর বেশি হয় না। কিন্তু সাধারণত যখন ফ্যাট একটু কম থাকে মিটে তখন প্রোটিন একটু বাড়ে আর কি। কিন্তু প্রোটিন ফ্যাটের সঙ্গে ওয়াটারের রিলেশনটা ইনভার্স, ফ্যাটের সঙ্গে ওয়াটারের রিলেশনটা ইনভার্স। প্রোটিনের সঙ্গে ফ্যাটের ওই রকম কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নাই, শুধু বলা হয় যে যদি ফ্যাট কমে তাহলে প্রোটিনের পরিমাণ একটু বাড়ে। একটু মানে কি, আমরা জেনারেল কম্পোজিশন বলছি 15 থেকে 20% প্রোটিন, আর ফ্যাট যখন কম থাকবে লিন মিটের ক্ষেত্রে 20 থেকে 22% প্রোটিন হয় আর কি। ঠিক আছে, এইটুকু পার্থক্য। আচ্ছা, এখানে আমি যেটা বলতেছিলাম যে মাসেল বা মিট থেকে যে আমরা প্রোটিনটা পাই সেটাকে আমরা কমপ্লিট প্রোটিন বলি। তো তোমরা অ্যানিমাল নিউট্রিশনে কমপ্লিট প্রোটিন আর ইনকমপ্লিট প্রোটিন কি পড়ছো? জি স্যার, পড়ছিলাম। হ্যাঁ, তাহলে তো আর অত ডিটেলস বলা দরকার নেই। যে কমপ্লিট প্রোটিনটা কোনটা, যেটাতে সমস্ত এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই প্রোটিনটাকে আমরা বলি কমপ্লিট প্রোটিন। আচ্ছা, এরপর আসলে যে এই যে মিটের যে প্রোটিনটা, এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। মিটের প্রোটিনটাকে 3টা ফ্র্যাকশনে ভাগ করা হয়েছে। একটা হলো ওয়াটার সলুবল, একটা হলো সল্ট সলুবল, আর একটা হলো ইনসলুবল। তো কোনটা ওয়াটার সলুবল? সার্কোপ্লাজম, তোমাদের মনে আছে কিনা? আসলে মাসেল বলতে আমরা কি বুঝি? একটা মাসেল সেল, মাসকুলার সেল, একটা বডির সেল, সেলের সমষ্টি হচ্ছে মাসেল। তো এই একটা সেলের মধ্যে আমরা জানি যে সার্কোপ্লাজম থাকে। সার্কোপ্লাজম কোনটুকু? লিকুইড যে পোর্শনটা থাকে, একটা সেলের যে লিকুইড পোর্শনটা থাকে সেটাকে আমরা সার্কোপ্লাজম বলি। তো এই সার্কোপ্লাজমিকটাকে বলা হয়েছে ওয়াটার সলুবল প্রোটিন। ওই সেলের মধ্যে যে পানিটা থাকে, যে সার্কোপ্লাজমটা পানি বললে ভুল হবে আর কি, সার্কোপ্লাজম, সেই সার্কোপ্লাজমটাকে আমরা বলি যে এটা ওয়াটার সলুবল প্রোটিন। আর মাসেলের মধ্যে কিছু ফাইব্রিল থাকে, মায়োফাইব্রিল বলি আমরা যেটা আর কি। মাসেলের একটা হলো লিকুইড পার্ট যেটা হলো সার্কোপ্লাজম, আর একটা সলিড পার্ট হলো ফাইব্রিল, মায়োফাইব্রিল। তোমরা অ্যানাটমিতে হয়তো পড়ছো যে মাসকুলার সেলের ভিতরে মায়োফাইব্রিল নামে কিছু অংশ থাকে আর কি, সলিড পার্ট থাকে, সেল থাকে, সেলের অংশ থাকে। এই মায়োফাইব্রিলটার কাজ কি? কন্ট্রাকশন রিল্যাক্সেশন, মাসলের কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে আর কি, কন্ট্রাকশন রিল্যাক্সেশন। যার কারণে আমরা কি করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি, অ্যানিমাল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। তো এই মায়োফাইব্রিলটাকে আবার অনেক সময় সলিড প্রোটিন বলে আর কি। ঠিক আছে, যেটা কিনা সল্টে দ্রবীভূত হয়। আর 3 নম্বরটা হলো কানেকটিভ টিস্যু। আমরা সবাই জানি যে কানেকটিভ টিস্যুর কাজ কি? কানেকশন করা, কার সঙ্গে? বোন টু বোন, বোন টু মাসেল। মাসেলের উপর দেখা যায় একটা লেয়ার তৈরি করে কানেকটিভ টিস্যু, সাদা। কানেকটিভ টিস্যু কি? একটা হোয়াইট ফাইব্রাস ব্যান্ড। তোমরা যদি ডেফিনেশন আকারে বলতে চাও, হোয়াইট ফাইব্রাস ব্যান্ড। যেমন হলো লিগামেন্ট, আমরা বলি অনেক সময়, লিগামেন্টও একটা কানেকটিভ টিস্যু। টেন্ডনও একটা কানেকটিভ টিস্যু। আবার কানেকটিভ টিস্যুর লেয়ার মাসেলের উপরে যে একটা সাদা ফেসিয়ার মতো থাকে, সেটাকেও আমরা বলি কানেকটিভ টিস্যু। তো এটা সাধারণত ওয়াটারও সলুবল হয় না, সল্টেও সলুবল হয় না, এটাকে বলা হয় ইনসলুবল। তো মাসেলের প্রোটিনটাকে 3 ভাগে ভাগ করলাম আমরা। একটা হলো সার্কোপ্লাজমিক প্রোটিন, যেটাকে আমরা বলতে পারি সলিড প্রোটিন, লিকুইড প্রোটিন,
যেটা কিনা ওয়াটারে সলুবল বা ওয়াটার সলুবল প্রোটিন বলা যেতে পারে। আবার যদি বলি যে মায়োফাইব্রিলার প্রোটিন আর সলিড প্রোটিন আর সল্ট সলুবল প্রোটিন, আর এটা হলো কানেকটিভ টিস্যু আর ইনসলুবল প্রোটিন। এই হলো মিট প্রোটিন সম্পর্কে এতটুকুই। এরপরে আমরা বলছি যে ফ্যাট সাধারণত 5 থেকে 40%, 5 to 40% পর্যন্ত হতে পারে, এবং এটা বিভিন্ন ফ্যাক্টরের কারণে তো চেঞ্জ হইতেই পারে। আর অ্যানিম্যাল ফ্যাটে মূলত থাকে হলো নিউট্রাল ফ্যাট, যেটা ফ্যাটি অ্যাসিড হিসেবে থাকে আর কি, আর থাকে হলো ফসফোলিপিডস। আচ্ছা, ফ্যাটের প্রধান কাজ হচ্ছে ক্যালোরি, এনার্জি বা ক্যালোরি, সেটা হলো সে স্টোর করে। আমরা জানি যে ফ্যাটকে বলা হয় কনসেন্ট্রেট সোর্স অফ এনার্জি। কনসেন্ট্রেট সোর্স অফ এনার্জি, এনার্জির একটা ঘনীভূত সোর্স। ফ্যাট কি দেয়? ফ্যাট মূলত এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। মিটে যে ফ্যাটটা পাওয়া যায়, সেই ফ্যাটের মধ্যে অ্যানিমাল বডিতে 3টা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড দরকার হয়, যেটা হলো স্যার লিনোলেন। আমরা সবচেয়ে বেশি এনার্জি কোনটা থেকে পাই? সবচেয়ে বেশি এনার্জি স্যার কোনটা থেকে পাই? প্রোটিন, ফ্যাট না কার্বোহাইড্রেট স্যার? এটা তো ক্লাস 1 এর ছাত্রছাত্রীরা পারে। আমাদের লেভেল 1 সেমিস্টার 1 আমরা এটা পড়াইছি। 1 গ্রাম কার্বোহাইড্রেট কত কিলো ক্যালোরি ফ্যাট দেয়? তোমরা কে জানো? কেউ জানো? 9 কিলো ক্যালোরি। 9 কিলো ক্যালোরি। আর 1 গ্রাম কার্বোহাইড্রেট 4 কিলো ক্যালোরি। আর 1 গ্রাম প্রোটিন স্যার ওটাও মেবি প্রোটিন 4.02 4.2 অনেক পাওয়া যায়, তবে একটা স্ট্যান্ডার্ড এভারেজ করাইছে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি, আর ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি। তাহলে কোনটা থেকে বেশি হবে? 2.25। টিডিএন এর সংজ্ঞা ভুলে গেছো তোমরা? টিডিএন এ ফ্যাটকে 2.25 দিয়ে কেন মাল্টিপ্লাই করে? এই কারণেই করে যে অন্যান্য খাদ্য উপাদানের চেয়ে 2.25 গুণ বেশি এনার্জি ধারণ করে ফ্যাট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যে প্রশ্ন করছিলা সে কি বুঝতে পারছো এখন? জি স্যার। স্যার আমাদের যদি স্যার ইনিশিয়াল পর্যায়ে মানে খুব তাড়াতাড়ি কোনো এনার্জি দরকার স্যার, মানে কোন খাবারটা খাইলে স্যার দ্রুত এনার্জি পাবো স্যার? অবশ্যই তোমার দ্রুত এনার্জির জন্য তো তোমার আসলে এনার্জি, যে খাবারেই আমরা খাই না কেন এন্ড প্রোডাক্ট মেটাবলিজম হয়, কি হয়? গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ এগুলো হয়, তাই না? সরল খাদ্য খাওয়া লাগবে। সরল খাদ্য খাইতে হয়। ডাইরেক্ট সুগার যেটা গ্লুকোজ, ঠিক আছে? বুঝতে পারছো? গ্লুকোজ, জি স্যার। গ্লুকোজ যদি খাই তাহলে কোনো মেটাবলিজম হয়, ডাইরেক্ট শুধু অ্যাবজর্পশন হয় সরাসরি। কার্বোহাইড্রেট খেতে হবে। হ্যাঁ, কার্বোহাইড্রেট খাইতে হবে। কার্বোহাইড্রেট তো আবার কমপ্লেক্সও আছে, বুঝছো না? তুমি মনে করো যদি স্যার বলো বলো স্যার আমরা তো জানি যে কোনো বা ফ্যাট এগুলো তো শক্তি দিতে পারবে, তাছাড়া তো শক্তি দিতে পারবে না আমাদের দেহে। বুঝি নাই, আবার বলো। স্যার আমি বলতেছি যে আমরা যে ধরনের খাবারই খাই না কেন, প্রোটিন খাই বা ফ্যাট খাই বা কার্বোহাইড্রেট, এগুলো যখন আমাদের দেহে শক্তি দিবে, শুধুমাত্র গ্লুকোজে কনভার্ট হলেই তো শক্তি দিতে পারবে, হ্যাঁ, সেটাই তো তাছাড়া তো বললাম। শক্তি দিতে পারবে না, সেটাই। প্রোটিনও শক্তি দিতে পারবে না তো স্যার। না, সরাসরি পারবে না। অবশ্যই এই তোমার গিয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলোতে কনভার্ট হবে, হওয়ার পরে তারপরে মেটাবলিজম হয়ে এটিপি উৎপন্ন হবে। সবগুলোকে এই ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড, ভোলাটাইল কার্বোহাইড্রেট এরকম শুনছো না নাম কিছু? ওই পর্যায়ে পর্যন্ত যাইতে হবে, সেটা ফ্যাটেই হোক, কার্বোহাইড্রেটে হোক, আর প্রোটিনেই হোক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ফ্যাট সম্পর্কে এতটুকুই। এরপরে যদি আমরা বলি যে কার্বোহাইড্রেট আমরা বললাম যে খুবই নেগলিজিবল অ্যামাউন্ট, বা 1% বা 1%-এরও কম থাকতে পারে। কিন্তু কার্বোহাইড্রেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি, যে কার্বোহাইড্রেটের থেকে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে আর কি। গ্লাইকোজেন থেকে এবং গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হতে পারে। যখন কোন একটা অ্যানিমেলের বেশি এক্সারসাইজ হয়, তখন তার শরীরে দেখা যায় যে কার্বোহাইড্রেটগুলো থাকে, ওগুলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? এই কারণে তোমার দেখা যাচ্ছে যে এখানে দেখো যে দ্বিতীয় পয়েন্টটাতে আমি যেটা বলছি, টু কার্বোহাইড্রেটস ফাউন্ড ইন দ্য মিট আর গ্লাইকোজেন অ্যান্ড গ্লুকোজ, দিস সার্ভ অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ফাংশন ইন কন্ট্রোলিং মাসল পিএইচ। মাসল পিএইচ কিভাবে কনভার্ট করবে? যে গ্লাইকোজেন এবং গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করা সম্ভব
বা প্রোডাকশন হয় এক্সারসাইজ হইলে আর কি। ফিজিক্যাল এক্সারসাইজ বেশি হলে পিএইচ তোমার কি হবে, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে, পিএইচ কমে যাবে। পিএইচ কমে গেলে তখন হলো যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কমে যায়। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কমে গেলে মিটের কালার কি হবে, লাইট কালার হবে আর কি। ঠিক আছে, তো এটা এখানে বলছে যে এটা খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু মাসেলের যে ফিজিক্যাল প্রপার্টিস এগুলো ডিটারমাইন করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অল্প পরিমাণ, কিন্তু মাসেলের ক্যারেক্টারিস্টিক্স নির্ণয়ের ক্ষেত্রে পিএইচ এর ভূমিকা ব্যাপক। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলছে আর কি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ফ্যাট তো সবচেয়ে বেশি এনার্জি দেয়, কিন্তু শরীরে জমে যাওয়া ফ্যাট তো তাহলে কোনো কাজে দেয় না, না? অবশ্যই কাজে দেয়। তোমার একটা অ্যানিমাল, তোমাদের অ্যানিমাল বডিতে ফ্যাটের দুই ধরনের কাজ। একটা হলো এনার্জি সাপ্লাই দেয়, এটা তো জানোই। আরেকটা হলো যে তুমি কখনো যে হার্ট দেখো যদি কোনো অ্যানিমেলের, দেখবে তার চারপাশে একটা লেয়ার আছে, ফ্যাটের লেয়ার। ইন্টেস্টাইন, স্টোমাক, দেখবো যে এগুলো চারপাশে কি থাকে, প্রচুর পরিমাণে ফ্যাট জমা হয়ে থাকে। তো এই ফ্যাটগুলো যদি না থাকতো তাহলে এই অর্গানগুলো তার পজিশনে থাকতে পারতো না ঠিক মতো, এটা একটা কারণ। দ্বিতীয় একটা উপকার হলো এই ফ্যাটগুলো থাকার কারণে, মনে করো যে আমার পেটে একটা কেউ ঘুষি দিল, একটা বাড়ি মারলো, বা কোনো কারণে আঘাত পাইলাম, এই ফ্যাটগুলোতে গিয়ে আঘাতটা মিনিমাইজ হয়। আবার ইন্টারনাল অর্গান, হার্টের সাথে লিভারের যে ফ্রিকশন হবে, যদি ফ্যাট না থাকতো চারপাশে, এগুলোর মধ্যে ইন্টারনাল অর্গানগুলোর মধ্যে আবার ফ্রিকশন হইতো বেশি। এই যে ফ্রিকশনটা হচ্ছে কন্টিনিউয়াস, আমরা দৌড়াচ্ছি, লাফাচ্ছি, চলাফেরা করতেছি, একটু তো ঝাঁকুনি পাচ্ছে, এই ঝাঁকুনিটা মিনিমাইজ হচ্ছে একটা ফ্যাটের সঙ্গে আরেকটা ফ্যাটের উপরে লেয়ারটা লাগতেছে। এই জন্য ফ্যাটের এটা কাজ। তবে অতিরিক্ত ফ্যাট অবশ্যই ক্ষতিকর। অতিরিক্ত স্যার ফ্যাট তাহলে মোটা মানুষ বেশি কাজ করতে পারে না কেন? মোটা মানুষ বেশি কাজ করতে পারে না, এটা তোমার হলো যে ফ্যাটটা তো আর তোমার ডিরেক্ট ওখানে এনার্জি হিসেবে আসতেছে না। ঠিক আছে, আর যখনই একটা মানুষ ফ্যাটি হয়ে যাবে তখন তার তোমার বডির ওজন যখন বেশি হবে তখন তো সে মুভমেন্ট বেশি করতে পারবে না, এটা তো একেবারে ন্যাচারাল। ঠিক আছে, তার শরীরটা মেনটেন করতে তার অনেক ইয়া লাগবে। আর ফ্যাট যখন বেশি হবে তখন আর একটা অসুবিধা হলো কি, ট্রাইগ্লিসারাইড, তোমরা একটা নাম শুনছো কিনা? ফ্যাট প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেলে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যায়। আবার বডিতে ফ্যাট আর জায়গা হচ্ছে না, যতটুকু জমা হওয়ার হয়েছে, এরপর সেগুলো ট্রাইগ্লিসারাইড। এবং কোলেস্টেরলের নাম শুনছো কিনা? ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, এগুলো অনেক বিষয় আছে আর কি। এলডিএল, এইচডিএল, হ্যাঁ, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এইগুলোতে তোমার এগুলো তখন বেড়ে যায় আর কি। ফ্যাট যখন বেড়ে যায় তখন এগুলো তোমার যদি এইচডিএল বা যদি বাড়ে তাহলে তো সেটা ভালো। এলডিএল যদি বাড়ে তাহলে সেটা আবার তোমার আর্টারি, ভেইন, এগুলোতে তোমার যে হলো স্পেসটা থাকে, যে লুমেনটা থাকে, সেই লুমেনটাকে ন্যারো করে দেয়, ব্লাড চলাচল করতে বাধাপ্রাপ্ত হয়, তখন প্রেসার বেড়ে যায়। বুঝতে পারছো? অনেক সমস্যা ফ্যাট জমা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কার্বোহাইড্রেট শেষ। এরপরে অ্যাশ অ্যান্ড মিনারেলস আমরা বলছিলাম যে 0.8 to 2% থাকে। তো তোমার হলো যে মিটের মধ্যে যদি আমরা বলি মিট 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 তো মাসেলকে বলছি, প্লাস হলো কিছু গ্ল্যান্ডুলার মিট আমরা বলছিলাম, ভ্যারাইটি মিট, বিভিন্ন অর্গান মিট। তো এই অর্গান মিটগুলোর মধ্যে যদি আমরা লিভারের কথা বলি, লিভার হচ্ছে আয়রনের একটা গ্রেট সোর্স। তোমরা অ্যানিমিয়া শব্দ যদি শুনে থাকো, অ্যানিমিয়ার একটা বড় ট্রিটমেন্ট হচ্ছে যে লিভার খাওয়াইতে বলে। তখন আর কি যদি কোনো ক্ষেত্রে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে যায় তখন লিভার খাওয়াইতে বলে, যে কলিজা খাওয়ানো একটু বেশি করে। রক্ত শূন্যতা যদি শরীরে হয় তাহলে পার্নিসিয়াস অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া আর কি, ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাকে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলে। এই ধরনের অ্যানিমিয়া হলে তখন লিভার খাওয়াইতে বলে। লিভার এক্সট্রাক্ট হিসেবে অনেক ট্যাবলেটও পাওয়া যায় বাজারে। আবার সরাসরি যদি লিভার খাওয়ার রুচি থাকে তাহলে লিভারটা খাওয়াইলে পরে এই আয়রনের ডেফিসিয়েন্সিটা পূরণ হয়। তো মিটের ক্ষেত্রে তোমার হচ্ছে যে মোটামুটি ক্যালসিয়াম, ফসফরাস, যেমন আমরা হাড় যদি খাই, হাড় তো ডেফিনেটলি ক্যালসিয়াম ফসফরাসের সোর্স। অন্যান্য সোডিয়াম, পটাশিয়াম, আয়রন এগুলো থাকে। তবে স্পেসিফিক যদি হাড় বলি, হাড়ের ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফরাস বেশি, লিভারে আমরা বেশি পরিমাণে আয়রন পাবো আর কি। ঠিক আছে, আর আয়রনের ক্ষেত্রে তোমরা লিভার যেমন কি একটু কালচে টাইপের হয় আর কি, যে কোনো সবজি টবজি যদি কালো হয় সেখানে আয়রনের পরিমাণ সাধারণত বেশি থাকে, এটা একটা বোঝার জেনারেল টেকনিক। এরপর আসো ভিটামিন। তো ভিটামিনের ক্ষেত্রে যেটা হয় যে মাসেল যেটা আর কি, সেই মাসেলের মধ্যে বি কমপ্লেক্স ভিটামিনটা একটু বেশি থাকে।
আর অর্গান মিট যেগুলো আছে এগুলোর মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিন বেশি থাকে। দুইটা জিনিস মনে রাখবা, যে মাসেল ফাইবারে বি কমপ্লেক্স বেশি, আর অর্গান মিট যেগুলো লিভার, স্প্লিন, কিডনি, এগুলাতে ফ্যাট সলিউবল ভিটামিন বেশি। আর ভিটামিন সি সাধারণত মিটের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে, যেটা একেবারে মানে ভিটামিনই তো অল্প পরিমাণ, নেগলিজেবল আমরা বলছি, ট্রেস, আনকাউন্টেবল আর কি। তার মধ্যে ভিটামিন সি আরো আনকাউন্টেবল, আরো কম পরিমাণে থাকে। তো মাসেলের মধ্যে যদি আমরা করি তাহলে মাসেলের মধ্যে থাকবে হলো বি কমপ্লেক্স, আর অর্গান গুলোর মধ্যে থাকবে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। বি কমপ্লেক্সটা কি ভিটামিন? ওয়াটার সলিউবল ভিটামিন। আর এডিই কে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। মিটের কম্পোজিশন বা ডিটেলস কম্পোজিশন সম্পর্কে এতটুকুই। তোমাদের কি কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। আচ্ছা, আশা করা যায় কোনো প্রশ্ন নেই। এরপরে আমরা একটা টপিক, যেহেতু কম্পোজিশন পড়লাম, কম্পোজিশনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত একটা টপিক, যে মিটের মধ্যে কিছু টক্সিক সাবস্টেন্স পাওয়া যায়। টক্সিক সাবস্টেন্স আমরা কিছুক্ষণ আগে বললাম যে কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইডস, এগুলো মিটের মধ্যে ন্যাচারালি থাকে। কোলেস্টেরলের কিন্তু বডিতে ফাংশন আছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। কখন টক্সিক হবে? যখন ওই লেভেলটা পার হয়ে যাবে তখন হলো সেটা টক্সিক। তোমরা যদি কখনো ব্লাড রিপোর্ট দেখো তো দেখবো যে কোলেস্টেরলের নরমাল একটা লিমিট দেওয়া আছে, তার মানে এই পর্যন্ত নরমাল। কোলেস্টেরলের একটা বড় কাজ আমি একটু সংক্ষেপে বলি, যে বড় একটা কাজ হলো সেল ওয়াল সিনথেসিস, সেল মেমব্রেন সিনথেসিস করে। সেল ওয়াল তো না, সেল মেমব্রেন, সেলুলার সেলের যে মেমব্রেনটা থাকে সেই কোলেস্টেরল ছাড়া ওই মেমব্রেনটা সিনথেসিস হওয়া সম্ভব নয়। এই জন্য বলা হয় যে কোলেস্টেরল খারাপ জিনিস না, কোলেস্টেরল অবশ্যই আমাদের শরীরের জন্য একটা উপকারী জিনিস, এবং ন্যাচারালি কোলেস্টেরল বডিতে তৈরি হয়। আমরা যদি ফ্যাট নাও খাই তারপরে কোলেস্টেরল তৈরি হবে, বডি নিজেই সিনথেসিস করে। কিসের জন্য সিনথেসিস করে? সেল মেমব্রেন, আমাদের প্রত্যেকটা সেলের যে মেমব্রেন থাকে সেই মেমব্রেনের একটা স্ট্রাকচারাল ইউনিট হলো কোলেস্টেরল, ঠিক আছে? তো এইটা যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যাবে তখন গিয়ে এগুলো ব্লাড ভেসেলে জমা হয়, তখন এটা খারাপ। তো এখানে কিছু টক্সিক কম্পাউন্ড যেটা বলছে যে ন্যাচারালি অকারিং সাবস্টেন্সেস ইন মিট অ্যান্ড ফুডস। ন্যাচারালি অকারিং যেটা আমরা যেমন একটা এক্সাম্পল বললাম যে কোলেস্টেরল, এটা একটা ন্যাচারালি অকারিং টক্সিক সাবস্টেন্সেস। ন্যাচারালি আসে, কাজ আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণ হয়ে গেলে সেটা টক্সিক হয়ে যায়। আচ্ছা, আর একটা হলো যে কিছু কার্সিনোজেন্স তৈরি হয়। তোমরা শুনছো কিনা যে যারা ফ্রাই খাবে, মিটের ফ্রাই বেশি খায়, তাদের ক্ষেত্রে একটা ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে। প্রোটিন যত পুরানো হবে তখন তত প্রোটিনটা সেখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে কিছু আননোন কার্সিনোজেন্স তৈরি হয়, ক্যান্সার প্রডিউসিং উপাদান তৈরি হয়। এই জন্য বলা হয় যে পোড়া মিট বেশি খাওয়া যায় না। পোড়া মিট, ফ্রাই করা মিট, ভাজা মিট, এগুলো বেশি খাওয়া যায় না। আমরা এর আগে শুনছিলাম বা আমরা জানি সাধারণত একটা টপিক, যে জাপানিজদের মধ্যে ক্যান্সার বেশি হয়। জাপানিজ যারা আছে তারা ফ্রাই মিট বেশি খায় আর কি, যার কারণে তাদের ক্যান্সার পরিমাণটা একটু বেশি, ঠিক আছে? তো কুকিং টেকনিকের উপরও ভিত্তি করে অনেক সময় কার্সিনোজেন তৈরি হতে পারে, যেটা এখানে ন্যাচারালি অকারিং সাবস্টেন্সের মধ্যে প্রথম আমরা বলছি যে একটা হলো কোলেস্টেরল, দ্বিতীয়টা হলো কার্সিনোজেন্স। বিভিন্ন কুকিং টেকনিকের কারণে কার্সিনোজেন্স মিটের মধ্যে তৈরি হতে পারে। আরেকটা হচ্ছে যে লিপিড বা ফ্যাট, এটা কিন্তু যখন আমরা ফ্রাই করব তখন সেটা অক্সিডেশন হয়ে যায় আর কি। অক্সিডেশন হওয়ার ফলে তোমার বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড তৈরি হবে। যত লিপিড অক্সিডেশন হবে তত বডিতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়তে থাকবে। এই ট্রাইগ্লিসারাইডটা বডির জন্য বেশি হয়ে গেলে এটা ক্ষতিকর, ঠিক আছে? এই দুইটা হলো ন্যাচারালি যে সাবস্টেন্স গুলো থাকে সেটার একটা এক্সাম্পল। দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছে যে মাইক্রোবিয়াল এজেন্ট। এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের মিটের মধ্যে অনেক ধরনের মাইক্রো অর্গানিজম আমরা পাইতে পারি। সালমোনেলা, ক্লোস্ট্রিডিয়াম, স্টাফাইলোকাকাস, শিগেলা, ভিব্রিও, লিস্টেরাইসিয়া, তারপর বিভিন্ন ধরনের ফাঙ্গাস, মোল্ডের টক্সিন থাকতে পারে। যেটা এখানে বলছে যে মাইক্রোবিয়াল এজেন্ট। মিটের মধ্যে 5 প্রকার টক্সিক কম্পাউন্ড। একটা হলো ন্যাচারালি অকারিং সাবস্টেন্স, 2 নম্বর হলো মাইক্রোবিয়াল এজেন্টস, 3 নম্বর হলো পেস্টিসাইডস রেসিডিউ, 4 নম্বর হলো ফুড এডিটিভস, আর 5 নম্বর হলো সাবস্টেন্স প্রডিউসড ডিউরিং প্রসেসিং করার সময় কিছু সাবস্টেন্স প্রডিউস হতে পারে। তো ন্যাচারালি অকারিং সাবস্টেন্স তো আমরা ডিসকাস করলাম, একটা হলো কোলেস্টেরল আর একটা হলো কুকিং টেকনিকের কারণে
কার্সিনোজেন্স তৈরি হতে পারে। এরপরে হলো মাইক্রোবিয়াল এজেন্টস, যেটা আমি অলরেডি বললাম যে মিটের মধ্যে এইগুলো মাইক্রো অর্গানিজম অনেক সময় চলে আসতে পারে আর কি। পেস্টিসাইড রেসিডিউ, আমরা যে খাবারগুলো অ্যানিমালকে খাওয়াবো সেই খাবারে যদি কোনো কেমিক্যাল থেকে থাকে সেটার রেসিডুয়াল ইফেক্ট বলি আমরা, সেটা মিটের মধ্যে চলে আসতে পারে। হয়তো একটা ঘাস খাওয়াইলাম, ঘাসের মধ্যে একটা কেমিক্যাল স্প্রে করা ছিল, সেই কেমিক্যালটা কি হবে, অ্যানিমালটা খাইলো ঘাসের সঙ্গে, এটা পুরোপুরি যদি বডিতে এক্সক্রিটেড সেলে গিয়ে ডিপোজিট হবে, যেটাকে আমরা বলি রেসিডুয়াল ইফেক্ট। এই রেসিডুয়াল ইফেক্টের কারণে মাসেলের মধ্যে অনেক সময় পেস্টিসাইডের কিছু কেমিক্যাল এজেন্ট পাওয়া যেতে পারে। ফুড এডিটিভস, আমরা অনেক সময় অনেক ধরনের ফুড এডিটিভস, প্রিজারভেটিভ ব্যবহার করা হয় ফুডের মধ্যে, যেগুলো যদি ফুড গ্রেডের তুলনায় বেশি হয়ে যায় তখন সেগুলো হিউম্যান বডিতে আমাদের মানুষের মাধ্যমে চলে আসতে পারে। যেমন আমরা বলছিলাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আমি কখনোই ওই অ্যান্টিবায়োটিক খাই নাই কিন্তু আমার শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে। কিভাবে? আমি সরাসরি খাই নাই অ্যান্টিবায়োটিক, কিন্তু আমি যে খাবারগুলো খাই ওই খাবারগুলোতে কোনো না কোনো ভাবে অ্যান্টিবায়োটিকটা আমাদের বডিতে চলে আসছে আর কি। ঠিক আছে, এই জন্য বলছে ফিড এডিটিভ হিসেবে যে সাবস্টেন্স গুলো ব্যবহার করি সেগুলো সাধারণত টক্সিক সাবস্টেন্স হিসেবে মিটের মাধ্যমে চলে আসতে পারে। আর সর্বশেষ বললাম যে সাবস্টেন্স ডিউরিং প্রসেসিং, একটা হলো যদি মিট যদি আমরা হাইজিনিক্যালি প্রসেস না করি তাহলে সেখানে ধুলাবালি, ডাস্ট এগুলো লেগে যেতে পারে। আবার রান্না করার টেকনিকটা তো কিছুক্ষণ আগে বললাম যে কুকিং এর টেকনিকের উপর ভিত্তি করেও মিটের কিছু সাবস্টেন্স প্রোডাকশন হতে পারে আর কি, যেটাকে আমরা বলছি সাবস্টেন্সেস প্রডিউসিং ডিউরিং প্রসেসিং। সাবস্টেন্সেস প্রডিউসিং ডিউরিং প্রসেসিং, এই হলো টক্সিক সাবস্টেন্স সম্পর্কে এতটুকুই। কোনো প্রশ্ন আছে টক্সিক সাবস্টেন্স নিয়ে? জেনারেলি মাংসের মধ্যে যদি টক্সিন থাকে সেটা কি স্যার রান্না করলে চলে যাবে? হ্যাঁ, বেশিরভাগ মাইক্রোবিয়াল টক্সিন যদি হয়, মাইক্রোবিয়াল টক্সিনে তোমরা জানো যে টক্সিন কিন্তু হিট লেভেল 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপরে যদি আমরা তাপ দেই তাহলে বেশিরভাগ মোটামুটি সব টক্সিনে মাইক্রোবিয়াল টক্সিন গুলো চলে যায়। বুঝতে পারছো? জি স্যার। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আরেকটা টপিক শুরু করবো আর কি, ড্রেসিং। তোমাদের কি এরপরে ক্লাস আছে আর আজকে? স্যার 11:30টায় একটা মানে হওয়ার কথা। 11:30? আচ্ছা, আমরা 10 মিনিটে শেষ হয়ে যাবে। কি কন্টিনিউ করবো নাকি বিরতি দিয়ে দেবো আজকে? স্যার কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা, ড্রেসিং শব্দটা আমরা এর আগে প্রথম ক্লাসে পড়াইছিলাম। ড্রেসিং কি, কমপ্লিট ড্রেসড বলতে কি বোঝায়, ড্রেসিং পার্সেন্টেজ কি, এটা আমরা বলছিলাম। এটা আর এদিকে যাচ্ছি না আর কি আজকে। ঠিক আছে, আমাদের কিছু ড্রেসিং এর, যেমন আমরা বলছিলাম যে একজন আমাকে ওইদিন প্রশ্ন করছিল যে একটা গরু জবাই করলে কতটুকু মাংস আমরা পাইতে পারি, সেটাকে বলা হয় ড্রেসিং পার্সেন্টেজ আর কি। তো এই ড্রেসিং পার্সেন্টেজ বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের, যেমন বুল থেকে 65%, কাউয়ের ক্ষেত্রে 55 থেকে 60%, কাপসের ক্ষেত্রে 60 থেকে 65%, শিপ গোটের থেকে 45 থেকে 55%, পিগের ক্ষেত্রে 75 থেকে 85%। তো অ্যানিমেলের যে নিউট্রিটিভ ভ্যালু বা কেমিক্যাল কম্পোজিশন যে কারণে চেঞ্জ হতে পারে, ঠিক একই কারণে এই মিটের পার্সেন্টেজটাও চেঞ্জ হতে পারে। যে আমাদের একটা বুল জবাই করলাম, সেখানে আসলো 50% মাংস, লাইভ ওয়েটের তুলনায় 50%, আর একটা জবাই করলাম সেখানে 65%। তো এইগুলো পার্থক্য আমরা কিছুক্ষণ আগে যে পয়েন্টগুলো পড়লাম, ফ্যাক্টরগুলো পড়লাম, এই ফ্যাক্টরগুলোর কারণে মিটের পরিমাণেরও বা ড্রেসিং পার্সেন্টেজেরও কম বেশি হতে পারে। সেই পয়েন্টগুলো এখানে তোমাদের বলা আছে যে একটা ব্রিড, সেক্স, এজ, এগুলো আবার বর্ণনা করা আছে এখানে। যেমন ব্রিডের ক্ষেত্রে মিড টাইপের যদি ব্রিড হয় তাহলে তার ড্রেসিং পার্সেন্টেজ অন্যান্য ক্যাটেলের ক্ষেত্রেই একই স্পিসিস ক্যাটেলেই কিন্তু মিড টাইপ অ্যানিমাল, তার ড্রেসিং পার্সেন্টেজটা একটু বেশি হবে। আর একটা যদি হয় ওয়ার্ক টাইপ অ্যানিমাল তাহলে তার ড্রেসিং পার্সেন্টেজটা একটু কম হবে। ঠিক এরকম বয়সের সঙ্গে ড্রেসিং পার্সেন্টেজের একটা সামঞ্জস্য আছে। আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে বয়স যত কম পানির পরিমাণ তত বেশি, পরিমাণ যত বেশি হবে মিটের পরিমাণ তত কম হবে আর কি। আর যদি বয়স যত বাড়তে থাকবে
তত পানির পরিমাণ কমতে থাকবে, মিটের পরিমাণ তখন একটু বাড়তে থাকবে, ঠিক আছে। আবার বেশি বয়স হয়ে গেলে, বেশি এক্সারসাইজ হয়ে গেলে ফ্যাট কমে যাবে, তখন আবার মিটের ড্রেসিং পার্সেন্টেজ কমে যাবে। এই জন্য প্রত্যেকটা অ্যানিমেলের ক্ষেত্রে স্লটার করার একটা সুইটেবল বয়স আছে। যেমন আমরা গরুর ক্ষেত্রে, ক্যাটেলের ক্ষেত্রে বলি 2 থেকে 2.5 বছর, শিপ গোটের ক্ষেত্রে 1 থেকে 1.5 বছর, পিগের ক্ষেত্রে 18 থেকে 30 সপ্তাহ, ব্রয়লারের ক্ষেত্রে 4 থেকে 5 সপ্তাহ, এরকম আর কি। সেক্সের সঙ্গে তো সম্পর্ক আছে, এটা বললাম। ফ্যাটেনিং তো অবশ্যই, যত বেশি খাওয়াইবা তত বেশি ফ্যাট হবে, তত বেশি ড্রেসিং পার্সেন্টেজ হবে। যত কম খাওয়াইবা তত বডি চিকন হয়ে থাকবে, ফ্যাট কমে যাবে, ওজন তত কমে যাবে। ওজন কমবে তো মাংস কমবে। এই হলো ফ্যাটেনিং এর বিষয় আর কি, ঠিক আছে। তো এগুলো যেহেতু এর আগে আমরা কম্পোজিশনে ডিটেলস ডিসকাশন করছি, সেক্ষেত্রে এখানে আর তোমাদের ডিসকাশন করার আমি প্রয়োজন মনে করতেছি না। তোমরা এগুলো পড়লে বুঝতে পারবা। আর আজকের যে লেকচার শিট, এটা অলরেডি আমি আমাদের সিআর ঐশীর ইমেইলে দিয়ে দিছি, ও হয়তো তোমাদের আজকে শেয়ার করবে, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকের ডিসকাশন, এইগুলোই ছিল। যদি আমি একটু রিক্যাপ করি যে আমরা কি কি করলাম বা কি কি ডিসকাশন করলাম। এভারেজ কম্পোজিশন অফ মিট আমরা ডিসকাশন করলাম। তারপর কি কি ফ্যাক্টরস এই এভারেজ কম্পোজিশনটাকে হ্যাম্পার করতে পারে সেটা সম্পর্কে ডিসকাশন হয়েছে। ডিটেলস নিউট্রিটিভ ভ্যালু অফ মিট পড়লাম। এর মধ্যে আমরা যদি একটু হাইলাইটস করি যে প্রোটিন বলছি 3 ধরনের, একটা হলো সার্কোপ্লাজমিক বা ওয়াটার সলুবল, মায়োফাইব্রিলার অর সল্ট সলুবল, কানেকটিভ টিস্যু অর ইনসলুবল। ফ্যাটের ক্ষেত্রে বললাম যে ফ্যাট হলো মূলত আমাদের এনার্জি সোর্স হিসেবে কাজ করে, ক্যালোরি, হাই ক্যালোরি সোর্স। আর ফ্যাটে সাধারণত নিউট্রাল ফ্যাট থাকে, কিছু ফসফোলিপিড থাকে। আর ফ্যাটি অ্যাসিড, 3টা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা আমরা মিটের মাধ্যমে পাই, লিনোলেইক আর অ্যারাকিডনিক অ্যাসিড। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বললাম যে কার্বোহাইড্রেটের পরিমাণটা খুব কম পরিমাণ থাকে, কিন্তু মিটের পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা জানি যে গ্লাইকোজেন এবং গ্লুকোজ থেকে শেষ পর্যন্ত ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয় অ্যানিমাল বডিতে। এই ল্যাকটিক অ্যাসিড যত বেশি প্রোডাকশন হবে, পিএইচ তত কমবে। অ্যাশ অথবা মিনারেলস, এটার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে মিটের ক্ষেত্রে হাড় যেগুলো আছে, হাড় টাইপের, ওগুলোতে ক্যালসিয়াম ফসফরাস বেশি থাকবে। যেটা লিভার, সেখানে হলো আয়রন বেশি থাকবে। ভিটামিনের ক্ষেত্রে বলা হলো মাসেল ফাইবার যেগুলো, সেগুলোতে বি কমপ্লেক্স বা ওয়াটার সলিউবল ভিটামিন বেশি। আর অর্গান মিট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে হলো ফ্যাট সলিউবল ভিটামিন বেশি। আর টক্সিক কম্পাউন্ড তো আমরা বললামই 4-5 ধরনের, যে কিছু টক্সিক কম্পাউন্ড মিটে ন্যাচারালি থাকে, কিছু মাইক্রোবিয়াল এজেন্ট থাকতে পারে, কিছু পেস্টিসাইড রেসিডিউ যেটা খাবারের মাধ্যমে আসতে পারে, আবার ফুড এডিটিভস এর মাধ্যমে হিসাবে আমরা যে কেমিক্যাল গুলো খাওয়াই সেগুলোরও ইফেক্ট বডিতে থেকে যেতে পারে। আর সর্বশেষ হলো যে আমরা প্রসেসিং করার সময় আমাদের কিছু ময়লা আবর্জনা, ধুলাবালি, ডাস্ট পার্টিকেল, কোনো কন্টামিনেশন চলে আসতে পারে আর কি, 5 নম্বর পয়েন্ট। আর ড্রেসিং সম্পর্কে আমরা এর আগের ক্লাসে ড্রেসিং এর সংজ্ঞা পড়ছিলাম। আজকে কিছু ফ্যাক্টর যেগুলোর মিল আছে আর কি অ্যানিমাল বডির কম্পোজিশনের সঙ্গে, ওই জন্য আর এগুলো ডিসকাশন করলাম না, তোমরা একটু দেখে নিবা। ওভারঅল যদি কারো কোনো কোশ্চেন থাকে। কারো কোনো কোশ্চেন আছে?